নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গল্পটি আমরা সবাই শুনব। তাহলে শুরু করি। চারদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড 3তলা বাড়ি। জমি কিনে বাড়িটি তৈরি করতে চারুর শ্বশুরের লাখ টাকার ওপর খরচ হয়েছিল, কিন্তু মোটে 30,000 টাকার দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত থেকে খসে বনমালীর হাতে চলে গিয়েছে। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বিলি ব্যবস্থাই করেছিল যে আত্মীয় পর কেউ কোনোদিন কোনো দিক দিয়ে তার একটি পয়সা অপচয় করতে পারেনি। কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা ও বিকারহীনতা বজায় রাখতে চারুর 3টে বিশেষ অসুবিধা ছিল। প্রথমত, আজীবন তাকে স্ত্রীলোক হয়ে থাকতে হলো। দ্বিতীয়ত, তার আধপাগলা স্বামী 20 বছরের মধ্যে একদিনও প্রাণত্যাগ করল না, অথচ এই 20 বছরে প্রত্যেকটি মুহূর্ত বেশ ভালো মানুষের মতোই স্ত্রীর চরিত্রে ভয়ঙ্কর সন্দিহান হয়ে রইল। তৃতীয়ত, বয়স বাড়ার সঙ্গে চারুর একমাত্র পুত্রটিরও স্বাভাবিক বুদ্ধি বিকাশ পাবার কোনো লক্ষণ দেখা গেল না। শেষ জীবনে শ্রান্ত, ক্লান্ত ও ভীরুতাগ্রস্ত চারু তাই সম্পত্তির সুব্যবস্থার নামে নানা রকম মজা করতে লাগলো। যেদিকে ক্ষতির সম্ভাবনা নেই সেদিকে সে তার অতি সাবধানী দৃষ্টিকে ব্যাপৃত রাখল, আর যেদিকে সর্বনাশের পথ খোলা রইল সেদিকটা লাভ করল তার উদাসীনতা। যাকে বিশ্বাস করার কথা তাকে সে করল একান্তভাবে অবিশ্বাস, আর যাকে জেলে দিয়ে নিজেকে বাঁচানোই ছিল উচিত তার মতো বিশ্বাসী লোক সংসারে সে আর দেখতে পেল না। ফলে চারুর যা রইল তার নাম কিছুই না থাকা। কোনো লাভ হোক বা না হোক সকলের সঙ্গে শুধু গায়ের জ্বালাতেই বিবাদ করে তবে চারু হার মেনেছিল। বনমালীর সঙ্গে সে লড়াই করল, কিন্তু বিবাদ করল না। চারুর বিবাহ হয় 17 বছর বয়সে। বনমালী তখন বছর 15-র বালক। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার বারাকপুরে গঙ্গার ধারে একটি বাগান বাড়িতে ফুর্তি করতে যেত। বনমালীর বাবা ছিল তার প্রতিবেশী, বন্ধু এবং মোসাহেব। তাদের ছোট দ্বিতল গৃহের সামনে মোটর থামিয়ে রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলে নিত। বনমালীকে হেসে বলতো, বৌমাকে পাহারা দিস বুনো। হেসে বললেও কথাটা পরিহাস নয়, নিজের পাগল ছেলের বউ বলে নয়, স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করত। কোথাও যাওয়ার আগে সে তার বাড়িতে পাহারা রেখে যেত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল, চারুর দাসীকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা প্রকাশ করে দেবার ইচ্ছে তার ছিল না। মোসাহেবের সরল ছেলেটাকে সে তাই বাড়িতে রেখে যেত এবং ফিরে এসে নানা কৌশলে নিজের অনুপস্থিতির সময় চারুর গতিবিধির ইতিহাস জেনে নিত। বনমালীর বাবা সবই বুঝত, কিন্তু কিছু বলতো না, হাসত এবং কর্তব্যে অবহেলা করে রামতারণের বাড়ি ছেড়ে মার জন্য মন কেমন করায় বনমালী নিজের বাড়ি চলে এসেছিল জানতে পারলে আচ্ছা করে তার কান মলে দিত। চারুও বুঝত, কিন্তু অবুঝের মতো তার রাগটা বনমালীর ওপর গিয়ে পড়ত না। বনমালীকে সে যত্ন করেই খাওয়াতো, সারাদিন তার সঙ্গে গল্প করত এবং রাত্রে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাকে বিছানা করে দিয়ে মাঝখানের দরজাটা খোলা রেখে দিত। স্বামী গোলমাল করলে সভয় বলতো, চুপ চুপ, বাবার হুকুম, এবং রামতারণকে তার ছেলে অমনি জমের মতো ভয় করত যে আর কথাটি না কয়ে সে
শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বৎসর পর রামতারণের মৃত্যুর পর ব্যবস্থা রহিত হয়ে গেল বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় রইল। যাতায়াত সে কমিয়ে ফেলল অনেক বয়সে, শহরের ভেতরে একটা বাড়ি করে উঠে যাবার পর। আজ বিপদে পড়ে বনমালীকে অতিরিক্ত খাতির করে কোনো সুবিধা আদায় করার চেষ্টার মধ্যে নানা কারণে চারুর যথেষ্ট লজ্জা ও অপমান ছিল। তবু একদিন নিমন্ত্রণ করে পাখা হাতে কাছে বসে অমনি উত্তপ্ত সমাদরের সঙ্গেই বনমালীকে সে খাওয়াতে বসালো, যে তাতে পাষাণও গলে জল হয়ে যায়। বলল, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগানবাড়ি তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল ভাই। আমার সর্বস্ব গেছে, যাক, কি আর করব, সবই তো মানুষের কপাল। মাথা গুজবার ঠাঁইটুকু যে রইল, এই অনেক, ঢের। বনমালী একবার মুখ তুলে চাইল মাত্র, চারুর মাথার চুলের কালিমা ফ্যাকাশে হয়ে এসেছে। কেবল এইটুকু লক্ষ্য করে আবার সে আহারে মন দিল। আসল ইঙ্গিত করা হয়েছে, এইবার একটু মিঠা কথা বলা প্রয়োজন। এটা বোধ করে চারু বলল, নিরামিষ কপির ডালনা, তোমার বোধহয় ভালো লাগছে না, তাই না ভাই? বেশ লাগছে। চারুর ছোট বোন পড়ি 1 মাসের ছেলে কোলে কাছে বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে তার ভালো লাগছিল না। এইবার সুযোগ পেয়ে বলল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা, ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত বললাম, আমি রাঁধি দিদি, আমি রাঁধি। দিদি কি কিছুতেই আমাকে রাঁধতে দিল? চারু মনে মনে বিরক্ত হয়ে বলল, না না রেঁধেছিস, বেশ করেছিস বাপু। ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে খেতে মানুষের যে ঘেন্না হতো। পরি উত্তেজিত হয়ে বলল, ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো? স্বয়ং বিধাতা এ কথা বললেও আমি বিশ্বাস করি নে দিদি। চারু একটু হেসে বলল, আচ্ছা নে, না করিস না করিস, একটু চুপ কর, মানুষের সঙ্গে দুটো কথা বলতে দে। আমিও তো সে কথাই বলছি দিদি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে সে যে তার বিয়ে দিয়েছিল, এমনি রাগের সময় সে কথাটা মনে পড়ে আজকাল চারুর মনের মধ্যেটা খচখচ করে। পরীর ছেলে ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকতে বনমালীর কাছে আমল পাওয়ার সুবিধা হবে না টের পেয়ে ছেলেকে শোয়ানোর প্রয়োজনটা এতক্ষণে সে অনুভব করল। উঠে দাঁড়িয়ে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বলে বনমালীর দিকে চেয়ে একটু হেসে সে চলে গেল। চারু বলল, দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা, আমি যেন ওর ইয়ার। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছে, ও দিদি আমাকে 5 টাকা পাঠিয়ে দিও দিদি। টাকার বেলায় দিদি দিদি, অন্য সময় সে কেউ নয়। বনমালী বলল, ছেলে মানুষ, বোঝে না। বোঝে না? কচি খুকি কি না, বোঝে না? বোঝে বোঝে, সব বোঝে। ও এমনি এমনি করে, আমি যেন কিছু টের পাইনি। দিদির যে আর টাকা নেই, দিদি যে হুট বলতে 500 টাকা আর পাঠিয়ে দিতে পারবে না। বনমালী কিছু বলে না। চারুও নিজের জ্বালা আর অভিমানে খানিকক্ষণ চুপ করে রইল। ওদের এই স্তব্ধতা নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী এবং অপরজন মধ্যবয়সী পাটের দালাল। খানিক পরে চারু বলল, যা বলছিলাম, ভাগ্যে এই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারো কাছে বাঁধা রাখলে কি যে সর্বনাশ হতো বলো তো? তা বই কি, বাগান বাড়ি পরের হাতে চলে যেত, কিন্তু আমার কাছে বাড়ি তো তুমি বাঁধা রাখোনি চারুদি, বিক্রি করেছিলে, বলে বনমালী।
ও মা, সে কি? আমি বাড়ি বিক্রি করলাম কখন? বলে চারু। বনমালী একটু হেসে বলে, দলিলের নকলটা একবার পড়ে দেখো। 30,000 নগদ, আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়ি বিক্রি করেছ। বরাবর সুদ দিয়ে এলে বলতে পারতে বাঁধা আছে। মুখ পাংশু হয়ে যাওয়ায় চারু সম্পূর্ণ নিবারণ করতে পারল না তার রাগটা। কি বলবে হঠাৎ সে ভেবে পেল না। শেষে বলল, তুমি হাসছ? তাই বলো। বনমালীর মুখের হাসি অনেক আগেই মুছে গিয়েছিল, কিন্তু সে কিছু বলল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি মনে করে থাকে। তা এই যে বক্তব্য সহজে দুবার মুখ দিয়ে বার করা উচিত না, পুনরুক্তিতে কথার দামটা কমে যায়। চারু আবার বলল, আমি বলি কি, 30 হোক 32 হোক, দেনা তো তোমার আমি সুদে দিতে পারছি না। এ বাড়ি দিয়ে তুমিই বা কি করবে? তার চেয়ে বিক্রি করে ফেলে তোমার টাকাটা তুমি নিয়ে নাও, বাকিটা আমাকে দাও। তোমার 30,000 কেটে নিলে আমার যা থাকবে তাই দিয়ে দেশে একটা ছোটোখাটো বাড়ি তুলে আমি বাস করবো আনে। জমি জায়গা যা আছে 2-4 বিঘে তার খাজনা পাই না, ফসলও পাই না। নিজে থাকলে একটা ব্যবস্থা হবে না হয়। বনমালী খাওয়া বন্ধ করলো। আজকাল কোনো কিছুতেই সে বিস্ময় বোধ করে না। আকাশের একটা বজ্র পাখি হয়ে পাশ দিয়ে উড়ে গেলেও না। কিন্তু চারুর কথায় সে যেন অবাক হয়ে গিয়েছে, এমনি মুখের ভাব করে বলল, তুমি এ বাড়ি বিক্রি করতে চাও? খেপেছ? চারু সভয়ে বলল, কেন? তোমার টাকা তো তুমি পাবে। আমার টাকা চুলোয় যাক। চারু আরও ভয় পেয়ে গেল। বলল, রাগ করো না ভাই, মেয়ে মানুষ, কিছুই তো বুঝি নে। বনমালী বলল, ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে কে দিলে? ওসব দুর্বুদ্ধি করো না। সময়টা কি জানো চারুদি? আমারও তেমন সুবিধে হচ্ছে না। তোমার এই বাড়িটা বন্ধক রেখে কিছু ধার পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। চারু রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর? ভুবনের বাড়ি ভুবন ফিরে পাবে, বলল বনমালী। বনমালীকে প্রায় থামিয়ে দিয়ে চারু বলে উঠল, কিন্তু তোমার টাকা, তোমার 30,000 টাকা ভুবনের কাছে জমা থাকবে, বলল বনমালী। এ কথা কেউ বিশ্বাস করে? নির্মূল আশার শোকে চারু কেঁদে ফেলল। বনমালী বলে, কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। শুনে চারুর কান্না থমকে থমকে উঠল। বনমালী যদি পরিহাস করে থাকে, বিশেষ করে আগের কথা তুলে পরিহাস করে থাকে, তবে সত্য সত্যই আর কোনো আশা নাই। আমি যদি তোমার মনে কোনোদিন ব্যথা দিয়ে থাকি যেন। বনমালী আবার খাওয়া বন্ধ করল। তুমি আমার মনে ব্যথা দেবে কেন বনমালী, বলে চারু। বনমালী একেই গম্ভীর, সে আরও গম্ভীর হয়ে বলল, ভুবন কোথায় চারুদি? চারুর একটা নিঃশ্বাস ফেলে ডাকল, ও ভুবন, ভুবন, একবারটি এদিকে শুনে যাও তো। এসো না বাবা। ঘরের ভেতর থেকে ভুবন থুপ থুপ করে পা ফেলে এসে দাঁড়ালো। সে অত্যাশ্চর্য মোটা, তার গলায় দুটো খাঁজ আছে, মনে হয় গালেও খাঁজ পড়বে। বনমালী ভাবল, এই ছেলেকে অত ভালোবাসে? চারু তো আশ্চর্য মেয়ে মানুষ। মাসখানেক পরে পরি শ্বশুরবাড়ি চলে গেল। বলে গেল, আর আসবো না দিদি। আরও 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিত আশ্রিতা, দাস দাসী ও মোট বহর নিয়ে শহরের ভেতরের বাড়ি ছেড়ে চারুর শহরতলির বাড়িতে উঠে আসলো। চারুর অনুমান করতে কষ্ট হলো না যে বনমালীর অবস্থাটা সাময়িক হবে না। পাংশু মুখে জিজ্ঞেস করল চারু, ওখানে কি তোমাদের অসুবিধে হচ্ছিল ভাই? বনমালী বলল, অসুবিধে হলে এতদিন বাস করতাম কি করে চারুদি? সেজন্যে নয়, মনে করছি বাড়িটা আগাগোড়া মেরামত করব, আর 2খানা ঘর তুলব ছাতে। মাস 2 তোমার এখানেই আশ্রয় নিতে এলাম। চারুকে বলতে হলো, আহা, আসবে বই কি, সে কি কথা, বেশ করেছ। তারপর 2 মাসের মধ্যেও বনমালীর বাড়ি মেরামত আরম্ভ হলো না। ছাতে ঘর উঠবার কোনো লক্ষণ দেখা গেল না।
চারু গোপনে সংবাদ নিয়ে জানতে পারল নিজের বাড়ি বনমালী 210 টাকায় ভাড়া দিয়েছে। ইতিমধ্যে বনমালী নিরঙ্কুশ তৈলাক্ত অধিকার সদরের গেট থেকে পেছনের গলিতে খিড়কির দরজা পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। অতিথির আদর ও সম্মান পেয়ে চারু তার নিজের বাড়িতে বাস করতে লাগলো। বনমালী বলে, অসুবিধে হচ্ছে চারুদি? প্রশ্ন শুনলে রাগ হয় চারুর, তবু বলে, না ভাই, অসুবিধে কিছু নাই। কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও, কেষ্টকে সঙ্গে নিয়ে যেতে পারো। দেশ টেশে মাঝে মধ্যে যাওয়া দরকার বই কি, বলে বনমালী। চারু বলে, দেশে কি বাড়ি ঘরদোর কিছু আছে ভাই যে যাব? বনমালী বলে, 1000-2 খরচ করলেই দেশে দিব্যি বাড়ি হয়। জমি জায়গা আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সব লুটে পুটে নিচ্ছে। নিজে থাকলে লোকসানটা রদ হতো। চারু বলে, জমি জমি কই দেশে? কিছু কি আর আছে ভাই? আমার সর্বস্ব গেছে। বনমালী তখনকার মতো চুপ করে যায়। তার মা হেমলতা বলেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না? বনমালী বলে, কোথায় যাবে? যে চুলোয় খুশি। হেমলতা উত্তর করে, আমাদের তা ভাবনার দরকার কি? কদিন দেখ, তারপর নিজের পথ দেখে নিতে বলে দে। বনমালী বলে, তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই, কিন্তু নিজে থেকে তো যাবে বলে মনেও হচ্ছে না। কয়েকদিন পর বনমালী আবার চারুকে বলে, শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। আমায় বলনি কেন চারুদি? আমি তার ব্যবস্থা করে দিতাম। তোমার ধর্মকর্মে আমি বাধা দেব কেন গো? বুদ্ধির ধার পড়ে গেলেও চারু এত বোকা হয়ে পড়েনি যে ভুবনকে নিয়ে এ বাড়ি থেকে সে নড়বে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কারো প্রতি নিষ্ঠুরতা দেখাতে পারে না। সামনে যে উপস্থিত থাকে তার মনে বেদনা দেওয়া বনমালীর সাধ্যাতীত। তার মনের চলাফেরায় প্রস্তরময় পথে সে এক পরত মাটি বিছিয়ে ফুল ফুটিয়ে রাখার চেষ্টাই করে। তীর্থ দর্শন কামনা রাখার অপবাদ চারুতাই অস্বীকারই করে। বলে, কই, তীর্থে যাওয়ার কথা আমি তো কিছু বলিনি। ও হ্যাঁ, মনে পড়েছে, মামিকে বলছিলাম স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পা কোথাও নড়তে ইচ্ছে করে না যে। মাসিমা বুঝি মনে করেছেন আমি তীর্থে যেতে চাই। বনমালী একটা হাই তোলে। মেয়ে মানুষের এত বুদ্ধি তার যে ভালো লাগে না। তবু দেশ বেড়ালে ভুবনের একটু উপকার হতো। হায় রে কপাল, ওর আবার দেশ বেড়ানো। চারু কাদা কাটা করার উপক্রম করে। বনমালী আর কিছু না বলে বাগানে পায়চারি করতে যায়। ভাবে, কি আর হবে, থাক, গ্রামকে গ্রাম ঘাড়ে নিয়ে চেপে বসে আছে, চারুদির ভারটা আর এমন কি গুরু। তারপর একদিন হঠাৎ পড়ি বিধবা হয়, দিদির কাছে চলে আসে। ছেলেকে সাবধানে মাটিতে নাবিয়ে মাটিতে গড়াগড়ি খেয়ে কেঁদে কেঁদে সে বলতে থাকে, দিদি গো, আমার কপাল পুড়েছে গো, কে অভিশাপ দিয়ে আমার এমন কাল করলো গো, কে করলো? গলায় আঁচল জড়িয়ে পাক দিয়ে চারু গলায় ফাঁস দেবার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ার সে চেষ্টা তার পরিত্যাগ করতে হলো। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটিয়ে হাত কামড়িয়ে চেঁচিয়ে এক বিষম কাণ্ড বাঁধিয়ে তুলল ও ছুটে নিজের ঘরে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিল পড়ি। গলায় সে যে আর ফাঁস দিচ্ছে না সেটা বেশ বোঝা গেল, কারণ বাইরে থেকে ভগবানের কাছে তার এক টানা আবেদন শোনা যেতে লাগলো, আমায় নাও ভগবান, একবার আমায় নাও। বনমালী পরীকে সান্ত্বনা দিয়ে বলল, অমন করে কাঁদিস নে পড়ি, ছেলের মুখ চেয়ে বুক বাঁধ, নে ওঠ, উঠে মাই দে ছেলেকে, কোকিয়ে কোকিয়ে গলা যে ওর কাঠ হয়ে গেল, ওঠ। হেমলতা বনমালীর সান্ত্বনা প্রত্যাহার করে নিল। ওকে এখন ওসব বলিস নে বনমালী, কাঁদতে দে। শ্বশুরবাড়ির লোকেরা শুনেছি বড় দজ্জাল ওর, প্রাণ খুলে সেখানে কি একটু কাঁদতে পেরেছে রে? এই প্রাণঘাতী শোক যার, সেই বোঝে। এ চেপে রেখে কি অসুখে পড়বে শেষে মেয়েটা? খানিক কেঁদে নিক। পড়ি আরও জোরে কেঁদে উঠল। বনমালীর বিপদের আর সীমা রইল না। কান্না তার একেবারে সহ্য হয় না।
অথচ উঠে যাবার উপায়ও নেই। পরি মনে করবে, দেখো কি নির্মম, আমার এমন শোক চোখ মেলে একটু চেয়েও দেখল না। ওদিকে চারুর সারা শব্দ বন্ধ হয়ে গিয়েছে। খানিক পরে দম নিয়ে পরি বলল, ও মাসিমা, দিদি কি করছে দেখুন তো। হেমলতা খোকাকে বনমালীর দিকে আগিয়ে দিল। ধর তো, দেখে আসি একবার। বনমালী হাত বাড়ালো না। আমি দেখে আসছি, বনমালী উত্তর করল। তুই এখানে বস। পরীর ছেলেকে নিজের ছেলের কোলে একরকম ফেলে দিয়েই হেমলতা পালালো যেন। খোকাকে সঙ্গে নিলে অল্পক্ষণের মধ্যেই তাকে আবার ফিরে আসতে হতো। সেই ইচ্ছে হেমলতার ছিল না। এসব তার ভালো লাগে না। সদ্য বিধবার এই কান্নাকাটি, তাছাড়া কুপিত বায়ুর প্রকোপে সর্বদা তার মনের মধ্যে আগুন জ্বলছে। কোনো প্রকার উত্তেজনা হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়ার ঝাঁঝে শেষে কি তার নিজের তালু জ্বলবে? চারুর ঘরের দরজা ঠেলে বললেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আছে, মাথা ঠান্ডা রাখো। বলে ওদিকে জানলায় সরে গিয়ে ঘরের ভেতর তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। শরৎকালের ফাজিল মেঘের মতো চারুর শোক ইতিমধ্যেই কোথায় যেন চলে গেছে। ভুবনকে আদর করে সে তার মাথায় মাখাচ্ছে কবিরাজি তেল। হেমলতা চলে গেলে পরি উঠে বসল। বনমালীর কাছে একা একা কাঁদতে তার লজ্জা করে। মুখ থেকে এলো চুল সরিয়ে সে ভগ্নস্বরে বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। খোকাকে তার কোলে দিয়ে বনমালী বলল, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে। থাক, আপনাকে আর ঠাট্টা করতে হবে না, বলে পরি। বনমালীর দিকে পেছন করে বসে পরি খোকার মুখে মাই তুলে দিল। এবার বনমালী উঠে যেতে পারে, যাওয়াই সঙ্গত। কিন্তু সে বসেই রইল। পরীর অস্তিত্ব সম্বন্ধে বনমালীর চেতনা কোনো দিন বিশেষভাবে উদ্বুদ্ধ ছিল না। সে তার কাছে চিরদিনই চারুর ছোট বোন। আজ বনমালী লক্ষ্য করল যে বিধবার বেশ ধারণ করে পরীকে কম বয়সী চারুর মতনই দেখাচ্ছে। তার ব্যবহার, তার বনবিকার, তার কথা বলার ভঙ্গি যেন চারুর যৌবন কাল থেকে নকল করা। কেবল চারুর চেয়ে সে স্পষ্ট আর স্বচ্ছ। তোর ঘাড়ে কি লেগে আছে রে পরি? ঘাড়ে হাত বুলিয়ে পরি জবাব দিল, কি লেগে থাকবে বনমালীদা, কিচ্ছু না। তুই পাউডার মেখেছিস? বলে বনমালী। পরি জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মেখেছি তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন? পরীর বৈধব্যের আঘাতে বোধহয় চারুর মাথা আর একটু খারাপ হয়ে গেল। 40 বছর বয়সেই তার চুলে এবার পাক ধরল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হলো অম্বল। শোক আর অম্বলের মধ্যে কোনো কারণে তার বুক সর্বদা জ্বালা করছে। সেটা আর সবসময় ঠিকমতো বোঝার উপায় রইল না। হেমলতার কাছে সে কেঁদে বলল, আমার মতো অবস্থা মাসিমা 70-এরও যেন না হয়। দিন রাত ভগবানের কাছে এই কামনা জানাচ্ছি। কোনো দিকে কুল কিনারা নেই মাসিমা, আমি অকুলে ডুবেছি। হেমলতা বিরক্ত হন, মুখে বলেন, মাথা ঠান্ডা রাখো মা। কি করবে, মাথা ঠান্ডা রাখো। মাথা? চারু ঠান্ডা রাখতে একদম পারে না। ভেবে ভেবে মাথা গরম করে। একটা পেটের ছেলের ভবিষ্যৎ ভেবে যে আকুল হয়ে উঠছিল, ছেলে নিয়ে কচি বোনটাও আসলো তার ঘাড়ে, সে কোন দিক সামলাবে? পরীকে সে জিজ্ঞাসা করল, কিছু রেখে গেছে তোর বর? পরি বলল, না দিদি, কিচ্ছু না। পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিচ্ছু রেখে যায়নি? চারু জিজ্ঞেস করে। পরি বলে, কি রোজগার করতো যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাতত, রেখে যাবে? আমি যা দিয়েছিলাম? চারু জিজ্ঞেস করে। শ্বশুরের সিন্ধুকে ঢুকেছে, খাট আর পালঙ্ক ছাড়া। উত্তর দেয় পরি। চারু কপালে চোখ তুলে বলে, তোর গয়নাও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে। কিচ্ছুটি আমাকে দেয়নি দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর নিজে সব বার করে নিল, খোকার গয়না পর্যন্ত। বলে পরি, এমন চামার? তা আর 2 মাস তুই ধৈর্য করে থাকলি না কেন?
কেমন করে আদায় করে নিতে হয় আমি দেখতাম। রেগে উত্তর করে চারু। পরি বলে, বড় খারাপ ব্যবহার করে দিদি, থাকতে ভালো লাগলো না। চারু হঠাৎ রেগে উঠল। থাকতে ভালো লাগলো না? মেয়ে মানুষের অত ভালো লাগা মন্দ লাগা কি লো? যা, কালকেই ফিরে যা তুই। বুড়ো মরবার সময় খোকাকে তো কিছু দিয়ে যাবে। পরি ঠোঁট উল্টিয়ে বলল, আছে ছাই, দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটা রোজগার করে, তাদের বিয়ে দিয়ে যেতে হবে না? ও বাড়ি আমি আর যাচ্ছি না বাপু। হ্যাঁ। চারু আগুন হয়ে গেল রেগে। ছেলে তবে তোর মানুষ করবে কে শুনি? তোকে খাওয়াবে কে? আমি? আমার আর সেদিন নেই পড়ি। বনমালী তাড়িয়ে দিলে আমার নিজের ছেলেই খেতে পাবে না। আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি, বলে মুখ ঘুরিয়ে পড়ি চলে গেল। চারু দাঁতে দাঁত ঘষে বলল, আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি? ভাবতে হবে না তো আমার বাড়িতে এসেছিস কেন লো, হারামজাদি? 3 দিন পরির সঙ্গে সে আর কথা বলল না, কিন্তু তাতেও পরির কিছুমাত্র অনুতাপের লক্ষণ নাই দেখে চারু নিজের হাত পা নিজেরই যেন কামড়াতে ইচ্ছে করল। দেখ পরি, এতবার ভালো নয়, বলে চারু। নয় তো কি হবে? ব্যঙ্গ করে পরি। খাইয়ে পড়িয়ে মানুষ করিনি তোকে আমি? সবাই করে থাকে, তুমি একা করনি। চারু বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজের সর্বনাশ করছে ভাই। সব ছেড়ে ছুড়ে দিয়ে এলে তাদেরই তো সুবিধা, একেবারে বঞ্চিত করবে তোকে। বনমালী কাজের ভিড়ে ব্যস্ততার ভান করে বলল, আহা, যাবে বই কি চারুদি, যাবে। 2 দিন জুড়িয়ে গেলে তারপর না হয় যাবে, ক্ষতি কি তাতে? চারু আর কিছু বলতে সাহস পেল না। পরদিন পরি মুখ ভার করে বলল, লেগেছ তো পেছনে, জগতে কারও ভালো করতে নেই। তুই আবার কবে আমার কি ভালো করলি লো? খুব রেগে উত্তর করে চারু। এখানে আছো কার জন্য ভেবে দেখেছো একবার? বলে পরি। চারু চোখ পাকিয়ে বলে, তোর জন্য না, তুই দয়া করে থাকতে দিয়েছিস কি? পরি বলে, তাই। চট করে ঘুরিয়ে দমদম পা ফেলে পরি চলে যায়। চারু নিজের ঘরে গিয়ে দেয়ালকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওর জন্য আমি আর কিচ্ছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী। পরীর ঔদ্ধত্য তার কাছে বেশি দিন অন্ধকার হয়ে রইল না। ক্রমে ক্রমে ব্যাপারখানা বোঝা গেল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পর পরীকেও দেখা যেতে লাগলো। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাজ ঘেঁষে বসে। চারুর হাতের পাখা অনেক আগেই দখল করে রাখে। চারুর মুখের কথা কাড়িয়ে নিয়ে বলে, খান, পেট আপনার ভরেনি, কখনো ভরেনি। আমি বুঝি না, ওই খেয়ে মানুষ বাঁচে? বলে, কাল আপনাকে পেঁপের ডালনা রেঁধে দেব, খেয়ে দেখবেন আমি বেশ রাঁধি। চারু এমন করে বলতে পারে না। এমন স্নেহসিঞ্চিত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায় অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরি বলে, হাঁ করে তাকিয়ে কি দেখছো দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো, উঠে গেলে কি ভালো হবে? পরি যেন বনমালীর ছায়াটিকে বেদখল করতে চায়। আশেপাশে কোথাও সে সর্বদা আছেই। বনমালীকে কখনো চুরুট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুলে যেতে হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারো সঙ্গে হালকা কথা বলার স্বাদ জাগলে কেমন করে টের পেয়ে পরি এসে দাঁড়ায়। বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুলে চুপি চুপি ঘরে আসে। বলে, কি চাই বলুন? বনমালী হাসি গোপন করে বলে, পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা তো। আর কিছু চাই না। পরি বলে, কেষ্ট কেন? আমি কি পা টিপতে জানি না? অবশ্য পা টেপা না, অত বোকা পরি নয়। কেষ্টকেই ডেকে দেয়, হুকুম দিয়ে যায়, যাবার সময় আলো নিভিয়ে দিস কেষ্ট। ছেলের দিকে তাকাবার সময় পরির হয় না। ঝির কোলে পরির ছেলে প্রায়ই মাতৃস্তনের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। বনমালীর চারদিকে পরি যে বৃত্ত রচনা করে রাখে, তার পরিধির বাইরে চারু পাক খেয়ে বেড়ায়, কোথাও প্রবেশ করতে যেন পারে না। ভাবে, কি মেয়ে রে বাবা, ও দেখছি সর্বনাশ করে ছাড়বে।
একদিন একটু বেশি রাত্রে খুব বাদল নেমেছে। খানিক বর্ষণের পর অবিরত বিদ্যুৎ চমক আর বজ্রপাত আরম্ভ হয়ে গেল। প্রকৃতির সে এক মহামারী কাণ্ড। চারু ভাবল অন্য ঘরে একা একা পড়ি বড় ভয় পাচ্ছে বোধহয়। উঠে দরজা খুলে সে বাইরে আসলো। একটু খোঁজ খবর নিলে পড়ি খুশি হবে। বনমালীকে সে বাগ মানিয়ে নিচ্ছে, একটু ওকে খুশি রাখা দরকার। নিশুতি রাত, বাড়িটা একবার প্রাণঘাতী আলোয় চমকে উঠছে যেন অন্ধকারে আড়ষ্ট হয়ে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হয়ে গেল। কি জানি, একটা বজ্র যদি তার ঘাড়েই এসে পড়ে। পরীর ঘরের দরজা ভেজানো ছিল, ঠেলতে খুলে গেল। ঘরের মধ্যে দুপা এগিয়ে চারু থমকিয়ে দাঁড়িয়ে পড়ল। এ দৃশ্য তাকে দেখতে হবে চারু তা কখনো কল্পনা করেনি। মেঘগর্জনে পরী ভয় পাবে এই আশঙ্কা কয়েক মিনিটের জন্য তার পোষণ করার প্রয়োজন ছিল না। পরী একা নয়, বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হয়ে তার কথা শুনছে, সেটা ভয়ে নয়। খোকার ছোট বিছানাটি মেঝেতে নাবানো। বিছানা থেকে গড়িয়ে বনমালীর এক পাটি জুতো দুহাতে বুকের কাছে আঁকড়িয়ে ধরে খোকা শান্তভাবে ঘুমিয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চারু একটা তীব্র জ্বালা অনুভব করল। একটা ভয়ানক চিৎকার করে বিছানায় ঝাঁপিয়ে পড়ে পরীকে আঁচড়িয়ে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য, গলা টিপে তাকে একবার মারবার জন্য সে একটা অদম্য অস্থির প্রেরণা অনুভব করছিল। কিন্তু সংসারে সব কাজ তো করা যায় না। কাকে সে বলবে এটা তার বোনের শয়নঘর? কিন্তু ঘরের মালিক যে বনমালী, বনমালীকে কিছুতে বলা যায় না। পরীকে কিছু বললেও বনমালী নিজে অপমানিত জ্ঞান করবে। দারোয়ান দিয়ে এই রাত্রেই যদি তাকে আর ভুবনকে বনমালী বার করে দেয়, আটকাবে কে? ছেলের হাত ধরে এই দুর্যোগে সে যাবে কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনি ভেজিয়ে দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চির খাওয়া বিদ্যুৎ। চারু ভাবতে লাগলো, এ কি মহা বিস্ময়ের ব্যাপার যে পরী শেষ পর্যন্ত বনমালীকে জয় করে ছাড়ল। বনমালীর 38 বছর বয়স হয়েছে। টাকা ছাড়া আর কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গভীর। প্রথম বয়সে মনে মনে সেও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভেতরটা কী কারণে যেন মুচড়িয়ে পাক খাচ্ছে, তার বড় যন্ত্রণা। তখন বনমালী যুবক, তার মধ্যে সে তো তখনও কোনো আকর্ষণ আবিষ্কার করতে পারেনি। তার নৈকট্যে, তার নির্বাক আবেদনে, তার দু চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে তার হিসাব হয় না। তার সঙ্গে কথা কইবার সময়ও কি সব সময় সে পেত? সকাল হলো। বনমালীর সঙ্গে দেখা হতে চারু বলল, কি বৃষ্টিটাই না কাল হয়ে গেল। বনমালী বলল, বেশ ঠান্ডা পড়েছে। চারু বলল, হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে। আমি আজ একবার তারকেশ্বর যাব ভাই। বনমালী আচমকা বলল, খেন্তির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে চায়, তুমি যাবে ওদের সঙ্গে? চারু মাথা নাড়ল। কাশি মাথায় থাক, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মার কি, হুট বলতে ও যেখানে খুশি যেতেই পারে, আমরা পারি নে। আমাদের মায়া মমতা আছে। আগে কোথাও যেতে গেলে চারুর সরকার মশাই প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবে চারু তারকেশ্বর যেত। এবার সে সোজাসুজি যাত্রী নিবাসে গিয়ে উঠবে, এটাই মনস্থির করে বনমালীকে বলল, আমি কাল তারকেশ্বর যাব। প্রত্যেক দিন সে সেই যাত্রী নিবাসে থেকে মানত করত যে সে দেবতার কাছে পুজো দিয়ে ফেরার পর যেন গিয়ে দেখে পরী কলেরায় মারা গেছে। পরীর যে আর বেঁচে থাকার দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করে বুঝিয়ে দিল। পরীর ছেলেকে সে মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রী নিবাসে ফিরে চারু দেখল একটি বউয়ের কলেরা হয়েছে। তাকে বিদায় করার ষড়যন্ত্র আর পলায়ন পথ যাত্রীদের কোলাহলে যাত্রীশালা সরগরম। সকালে বউটির সঙ্গে চারুর পরিচয় হয়েছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়ে মরিয়া হয়ে সে ধর্ণা দিতে এসেছিল বাবার পায়ে। বউটির নাম কনক, বয়স অল্প, থুপথুপ করে পা ফেলে ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতো।
দেওর শিশুকে দুধ খেতে দেবে বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করতে এসেছিল। ঘনিষ্ঠতা হতে মিনিট 10 লেগেছিল বটে। হ্যাঁ মাসিমা, কদিন থাকবেন আপনি এখানে? চারু হিসেব করে বলেছিল, আজ নিয়ে হলো 3 দিন, আরও 5 দিন, 6 দিন থাকবার ইচ্ছে আছে। এখন বাবার যা মতি, বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়? কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে ওদের কাছেই তো থাকতে হবে। বসো বাছা এইখানে, পা গুটিয়েই বসো না, বিছানা একটু নোংরা হয়তো হবে। তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম, আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থা করেই এসেছি। আমাদের পদ্মঝিকে 2 টাকা দিয়ে এসেছি। চোখ দিয়ে সব দেখবে, কান দিয়ে সব শুনবে, ফিরে গেলে আমায় সব বলবে। এখানে এসে চারু কথা বলে বেঁচেছে। দিন 10 কাটার পর চারু বাড়ি ফিরে আসে। চারু পরীকে সুকৌশলে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য কলেরার বীজ বহনকারী সেই পাথরের বাটি থেকে প্রসাদ খেতে দেয়, কিন্তু কলেরায় নিজেই প্রাণত্যাগ করে। তারপর পরী জড়বুদ্ধি চারুর ছেলেকে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুবরণ করার অবধারিত ব্যবস্থা করে। এদিকে বনমালী ভোগ দখলের পর শূন্য পাত্রের মতো পরীকে নামিয়ে দেয়। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, তাদের কাতারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সরীসৃপ এখানেই শেষ হলো।